আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ডেঙ্গুতে একদিনে 12 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 740। ফিলিপাইনের ব্যাংকের $8 কোটি বাজেয়াপ্তের নির্দেশ। জুলাই আগস্টের অভ্যুত্থানে বিদেশি শক্তির ইন্ধন ছিল না, বললেন নাহিদ ইসলাম। 5 আগস্ট পদত্যাগ করেননি শেখ হাসিনা, দাবি স্টেট ডিফেন্সের। পিআর বোঝেন না 56%, ভোট দিতে চান 94%। নতুন জরিপের তথ্য। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন নূর। জাতিসংঘের প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের হুঁশিয়ারি, পাল্টা জবাবে প্রস্তুত বিএনপি জামায়াত। এবার বিস্তারিত। সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় 12 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হলো 247 জনের। আর চলতি বছর এডিস মশাবাহিত এই রোগে মারা গেলেন 1595 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ 24 ঘন্টায় অর্থাৎ গতকাল শুক্রবার সকাল 8টা থেকে শনিবার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 759 জন। এর মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে 184 ও ঢাকার বাইরের হাসপাতালগুলোয় 575 জন ভর্তি হন। ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 3 জন ঢাকার ও 9 জন ঢাকার বাইরের। চলতি বছর দেশে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে 3,07,196 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে 1,06,862 জন ও ঢাকার বাইরে ভর্তি হন 2,334 জন। এবছর ঢাকা শহরের বাইরে 2,334 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কেবল বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 36,691 জন। উপকূলের জেলাগুলোয় ডেঙ্গুর প্রকোপ নতুন ঝুঁকি বলে মনে করছেন জনস্বাস্থ্যবিদরা। চলতি বছর 64 জেলাতেই ডেঙ্গু শনাক্ত হয়েছে। বহু গ্রামের মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর অর্থ সারা দেশে ডেঙ্গুর বাহক এডিস মশা আছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন ব্যাংকের 81 মিলিয়ন বা $8 কোটি 10 লাখ বাজেয়াপ্ত করতে আদালত নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা বিভাগ। এই বিষয় নিয়ে রোববার দুপুরে একটি সংবাদ সম্মেলন করে সিআইডি। তারা জানায়, ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকে থাকা অর্থ বাজেয়াপ্ত করার লক্ষ্যে বাংলাদেশের একটি আদালত বৃহস্পতিবার এ আদেশ দেয়। আদালতের অনুলিপি ফিলিপিন্সের ব্যাংকটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। তবে আদালত নির্দেশ দিলেও কতদিনের মধ্যে অর্থ ফেরত আসবে বা ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক আদালতের আদেশ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে কিনা সে সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারেনি সিআইডির প্রতিনিধি দল। তদন্ত পুরোপুরি শেষ না হওয়ায় এ বিষয়ে বিস্তারিত জানাতে পারছেন না বলেও বলা হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে সিআইডির প্রতিনিধি দল আশা প্রকাশ করে যে সিআরবিসি ব্যাংক তাদের সুখ্যাতি ধরে রাখতে অতি সত্বর এই অর্থ বাংলাদেশে ফেরত পাঠাবে। 2016 সালের 4 ফেব্রুয়ারি কম্পিউটার হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের 10 কোটি 10 লাখ 1,623 ডলার চুরি হয়। নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে সেই টাকা রক্ষিত ছিল। এর মধ্যে $2 কোটি চলে যায় শ্রীলঙ্কা এবং $8 কোটি 10 লাখ চলে যায় ফিলিপাইনের জুয়ার আসরে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ওই ঘটনাকে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক তহবিল চুরির একটি বলে ধরা হয়। চুরি যাওয়া ডলারের মধ্যে শ্রীলঙ্কা থেকে $2 কোটি ফেরত পেয়েছে বাংলাদেশ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই আগস্টের অভ্যুত্থানে দেশি বিদেশি শক্তির ইন্ধন ছিল না, জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছিল। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় এই মন্তব্য করেন নাহিদ ইসলাম। 2024 সালের আগস্টের 3 তারিখ সরকার পতনের এক দফা ঘোষণার পরই শেখ হাসিনা সরকার বৈধতা হারায় বলে দাবি করেন তিনি। নাহিদ এ সময় মন্তব্য করেন, শেখ হাসিনা সহ অন্যরা জনগণ ও বিচারের মুখোমুখি হতে ভয় পেয়ে পালিয়ে যায়। গত বছরের 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি ভারতে চলে যেতে বাধ্য হয়েছিলেন। এমন দাবি করেছেন শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে সরকারি খরচে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে জেরা করার সময় এমন দাবি করেন তিনি। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে চলা বিচারে ৪৭তম সাক্ষী হিসেবে ২ দিন সাক্ষ্য দেন নাহিদ। জবানবন্দিতে দেওয়া নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাখ্যান করেন আমির হোসেন। তিনি বলেন, ২০২৪ সালের ৩ আগস্ট সরকার পতনে ডাকা এক দফা কর্মসূচি দীর্ঘদিনের পরিকল্পনার প্রতিশ্রুতি ছিল। এই আন্দোলনের পেছনে দেশি বিদেশি শক্তির হাত ছিল। দেশি বিদেশি শক্তির ইন্ধন ছিল বিধায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। স্টেট ডিফেন্সের এমন কথায় আপত্তি জানায় প্রসিকিউশন। তাদের মতে এ মামলায় এমন আলোচনা করার সুযোগ নেই, মামলা সম্পর্কিত কথা বলাই উত্তম। এ সময় শেখ হাসিনার আইনজীবী বলেন, ডক্টর ইউনূসকে জড়িয়ে কোনো কথা বলা সমীচীন মনে করি না, কিন্তু সাক্ষীর বক্তব্যের খাতিরে বলতে হচ্ছে। শেখ হাসিনা ও কামালকে নির্দোষ দাবি করে তিনি বলেন, আন্দোলন দমনে হেলিকপ্টার ও মারণাস্ত্র ব্যবহারের কোনো নির্দেশ দেননি শেখ হাসিনা। মূলত জনগণের জানমাল ও শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সর্বোচ্চ চেষ্টা করেছেন। এছাড়া ২০২৪ সালের জুলাই আগস্টে কোনো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়নি, তাই এই আসামিরা অপরাধের জন্য দায়ী নন। আমির হোসেনের এমন প্রশ্নের জবাবে এসব সত্য নয় বলে জানান সাক্ষী নাহিদ ইসলাম। একই সঙ্গে ৫ আগস্ট সারা দেশে চালানো হত্যাযজ্ঞ ও নির্যাতন সম্পর্কে সমন্বয়ক হাসনাত সার্জিসের কাছে জানতে পেরেছেন বলেও জানান তিনি। আজ বেলা ১১টার পর দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে নাহিদের জেরা শুরু হয়। দুপুর 12:30টায় জেরা শেষে তিনি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এর আগে 18 সেপ্টেম্বর বেলা 11:15 থেকে ট্রাইব্যুনালে ৪৭ নম্বর সাক্ষী হিসেবে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন এনসিপি আহ্বায়ক। দুপুরে তার সাক্ষ্য গ্রহণ শেষে বিরতি দেওয়া হয়। বিরতি শেষে বিকেল ৪টা পর্যন্ত তাকে জেরা করেন স্টেট ডিফেন্স আইনজীবী। সেদিন শেষ না হওয়ায় আজ অবশিষ্ট জেরা হয়। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ান ও অন্যান্যরা। বেসরকারি সংস্থা ইনোভেশন কনসাল্টিংয়ের পিপলস ইলেকশন পালস সার্ভের রাউন্ড ২-এর প্রকাশিত প্রথম প্রতিবেদনের তথ্য অনুযায়ী ৮৬.৫% ভোটার ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছেন। ৯৪.৩% ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। পিআর পদ্ধতি সম্পর্কে ধারণা নেই ৫৬% ভোটারের। দেশের ১০,৪১৩ জন প্রাপ্তবয়স্ক নাগরিকের অংশগ্রহণে এই জরিপে অন্তর্বর্তী সরকারের কর্মদক্ষতা, নির্বাচনকালীন পরিস্থিতি, আইন শৃঙ্খলা ও নির্বাচনী সংস্কার নিয়ে জনমত বিশ্লেষণ করা হয়। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত এমন মত দিয়েছেন দেশের ৮৬.৫% ভোটার। রোববার এক গোলটেবিল বৈঠকে ইনোভেশন কনসাল্টিংয়ের পিপলস ইলেকশন পালস সার্ভে রাউন্ড ২-এর প্রকাশিত প্রথম প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও জরিপের প্রধান সমন্বয়ক মোহাম্মদ রুবায়েত সরোয়ার ফলাফল উপস্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ৭৮.৭% অংশগ্রহণকারী সরকারের কার্যক্রমকে ভালো বা মধ্যম মানের হিসেবে মূল্যায়ন করেছেন। তবে তরুণ, শিক্ষিত ও নগরবাসীদের মধ্যে সন্তুষ্টির হার তুলনামূলকভাবে কম। ৬৯.৯% মানুষ মনে করেন অন্তর্বর্তী সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে সক্ষম। এছাড়া ৭৭.৫% বিশ্বাস করেন তারা নিরাপদে ভোট দিতে পারবেন। তবে পুলিশ ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে তরুণ ও নগরবাসীর সংশয় বেশি। ৫৬.৬% নাগরিক মনে করেন গত ৬ মাসে চাঁদাবাজি বেড়েছে। এ ধারণা নগর এলাকায় বসবাসকারী তরুণ ও উচ্চশিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে বেশি। তথ্যের প্রধান উৎস হিসেবে তরুণ ও শিক্ষিতদের বড় অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নির্ভরশীল। ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সোমবার সিঙ্গাপুর যাচ্ছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রোববার এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিলুজ্জামান। দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি জানান, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ডাক্তারের পরামর্শে সিঙ্গাপুর যাচ্ছেন। সোমবার সকালে তার দেশ ছাড়ার কথা রয়েছে। এ সময় তার সঙ্গে যাচ্ছেন ডাক্তার সাজ্জাদ হোসেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের তৎপরতার পাল্টা জবাবের প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্র বিএনপি জামায়াতের নেতাকর্মীরা।
আগস্টে তথ্য উপদেষ্টা সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কনসুলেট জেনারেলে হামলার ঘটনায় এবার প্রধান উপদেষ্টা সফরে বেশ সতর্ক অবস্থানে থাকবে বাংলাদেশ স্থায়ী মিশন এবং নিউ ইয়র্ক কনসুলেট অফিস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আজ যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমবারের মতো তার সঙ্গে যাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টি এনসিপির মহাসচিব আখতার হুসাইন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আগামী 2রা অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে। সম্প্রতি এক সভায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নিউ ইয়র্কে প্রতিহত করার ঘোষণা দেয়া হয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে। সভাপতি সিদ্দিকুর রহমান এবার সংগঠনের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীদের ভয়ঙ্কর রূপ দেখানো হবে বলে প্রকাশ্যে হুমকি দিয়েছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান জানান, 22 তারিখে জেএফকে বিমানবন্দরে এবং 26শে সেপ্টেম্বর জাতিসংঘের সামনে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। এছাড়াও কনসুলেট হামলার ঘটনায় আওয়ামী লীগের কোনো নেতাকর্মী গ্রেফতার হয়নি বলেও দাবি করেন তিনি। তবে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াত, এনসিপির নেতারা আসায় এবার পাল্টা প্রস্তুতি নিচ্ছে অপরপক্ষ। বিএনপির দলীয় নেতাকর্মীরা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ প্রধান উপদেষ্টা এবং প্রতিনিধি দলকে স্বাগত জানাতে ইতোমধ্যেই বিভিন্ন স্থানে সভা করছেন। করণীয় সম্পর্কে কর্মীদের অবহিত করেছেন নেতারা। অন্যদিকে জামায়াতে ইসলামীর দলীয় সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রের শাখা না থাকলেও বিভিন্ন নামে ঐক্যবদ্ধ আছেন দলের নেতাকর্মীরা। তারাও সাধারণ প্রবাসীদের ব্যানারে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ প্রধান উপদেষ্টা এবং প্রতিনিধি দলকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছেন বলে জানা গেছে। ফলে জাতিসংঘে প্রধান উপদেষ্টা সহ প্রতিনিধি দলের আগমনে এবং ভাষণের দিনে নিউ ইয়র্কে পক্ষে বিপক্ষে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।